নমস্কার বন্ধুরা, চলে এসেছে গীতা এলএলবির নতুন একটি আপডেট নিয়ে। আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন যে অঙ্কিত কৃপানকে ফোন করে। কৃপান বলে, আমি জানতাম আপনি আমাকে ফোন করবেন, আপনাকে সব পার্সেল করে আমি পাঠিয়ে দিয়েছি। এবার আপনি দেখুন যে আমার আর মেহেকের মধ্যে কত ক্লোজ সম্পর্ক ছিল। বুঝতেই তো পারছেন কতটা ক্লোজ ছিলাম আমরা। পর অঙ্কিত কৃপানকে বলে, আপনি মেয়েদের কি শ্রদ্ধা করেন না? তখন কৃপান বলে, হ্যাঁ করি তো, তার জন্যই তো বিয়ে করতে চাইছি, আর আপনি আমাদের মাঝখানে আসবেন না। যদি আসেন না তাহলে আমি আপনাকে শ্যুট করে দেব। এরপর অঙ্কিত বলে, আপনার বাড়িতে কি কোনো মা বোন নেই? তখন কৃপান বলে, হ্যাঁ আছে তো, মা আছে, দিদি আছে, কিন্তু আপনি কার সাথে কার তুলনা করছেন? তখন অঙ্কিত বলে, আমি মেহেকের সাথে তুলনা করছি। অঙ্কিত কৃপানকে বলে, আপনি একবার হলেও তো মেহেককে ভালোবেসেছিলেন কি, তাই তো? আপনি একবার হলেও তো মেহেককে আই লাভ ইউ বলেছিলেন। সেটা কি মন থেকে বলেছিলেন? যদি বলতেন তাহলে মেহেককে আপনি সম্মান করতেন, ওকে রেসপেক্ট করতেন। আর হ্যাঁ, আর যদি আপনি মেহেকের কাছেও আসেন না তাহলে আমার থেকে আর খারাপ কিন্তু কেউ হবে না। বলে, আপনি আমাকে চেনেন? আপনি কার সাথে কথা বলেন? তখন অঙ্কিত বলে, চিনি না, কিন্তু হ্যাঁ খোঁজ নিয়েছি, আপনি একজন কারাপ্টেড রাজনীতিবিদের ছেলে। আর কৃপান বলে, ভদ্রভাবে কথা বলুন। অঙ্কিত বলে, আমি সেটাই বলছি। আর হ্যাঁ, আপনি যদি আবারও মেহেককে ডিস্টার্ব করার চেষ্টা করেন তাহলে আমি আপনাকে যদি সামনে পাই তাহলে তুলে আছাড় মেরে ফেলে দেব। আমি আপনাকে বলছি, আই লাভ মেহেক, আপনি মেহেককে একবার ছুঁয়েই দেখুন না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। এরপর কৃপান ফোনটা রেখে বলে, ও আপনি তো উদার দেখাচ্ছেন, কিন্তু আপনার মা বাবা, ওনারা কি করবেন? এইদিকে দেখা যায় গীতা জ্যোৎস্না দেবীর বাড়ি থেকে বের হতে চাইলে জ্যোৎস্না দেবীকে বলে, আপনি কিন্তু এই কটা দিন সাবধানে থাকবেন, আপনার উপর কিন্তু হামলা হতে পারে। জ্যোৎস্না বলে, হ্যাঁ আমি জানি, আপনি আমার স্বামীকে জীবিত বা মৃত আমার কাছে ফিরিয়ে দিন, আমি আপনার চিরকৃতজ্ঞ হয়ে থাকব। জ্যোৎস্না দেবী বলে, কিন্তু হ্যাঁ, এই কেসটা যদি আপনার শ্বশুরমশাই আর বৌমার সম্পর্কে পাঞ্চাল হয়ে যায়, তা বলে কোর্টে আমি একজন অ্যাডভোকেট আর বাড়িতে আমি একজন বৌমা, আমার কাছে প্রফেশনাল আর পার্সোনাল লাইফ পুরোটাই আলাদা। আমি যখন আপনার হাতটা ধরেছি তাহলে আমি আপনাকে জাস্টিসটা পাইয়েই দেব। এদিকে দেখা যায় কৃপান মেহেককে ফোন করে বলে, ডিনারে যাচ্ছ নাকি হবু শ্বশুর শাশুড়ির সাথে? আমিও আসবো নাকি? হ্যাঁ, আমি এসে শুধু তোমাকে দেখব আর তোমার পাশের টেবিলে আমি বসবো, ওদেরকে পরিচয় করাতে হবে না আমি তোমার কে, আমাদের কতবার হাগ হয়েছিল আর কতবার আর কতবার। তখন মেহেক বলে, আপনি কি চাইছেন? বলে, তুমি থেকে আপনি হয়ে গেল, আমি তোমাকে বিয়ে করতে চাইছি, তোমাকে ভালোবাসি আমি। এরপর দেখা যায় যে গীতা এসে মেহেকের কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। বলে, আমি মানুষ অনেক দেখেছি, কিন্তু ভালো মানুষ, ভালো মানসিকতার মানুষ অনেকটাই কমে গেছে। তখন কৃপান বলে, কে বলছেন? গীতা বলে, কেন, আর গলার সুরটা কি চিনতে পারছিস না? কোর্টের ভিতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত। আর কৃপান বলে, অ্যাডভোকেট গীতা এলএলবি? পর গীতা বলে, তুই যদি পাশের সিটটায় বসিস না তাহলে পাশের সিটে তুই আমাকে পাবি, আই প্রমিস। তুই যদি ওই পাশ থেকে কিছু কমেন্ট করার চেষ্টাটাও করেছিস না তাহলে ইউ নো মি রাইট, এমন মার মারবো না যে তোকে কেউ বাঁচাতে পারবে না, তোকে কেউ বাঁচাতে পারবে না, মেরে একেবারে ভাঙাড়ে ফেলে দেব, কিচ্ছু করতে পারবি না। আমি সবার সামনে এসে দাঁড়াবো পুরো 440 ভোল্ট নিয়ে, এই ভোল্ট লাগবে 440 ভোল্ট। এরপর মেহেক কাঁদতে লাগে। তখন গীতা মেহেককে সামলে বলে, কিচ্ছু হবে না, ও কিছু করতে পারবে না, আমি আছি তো। এই অ্যাডভোকেট গীতা এলএলবি কখনো কোনো অসহায় মেয়ের সাথে অন্যায় হতে দেবে না। এদিকে দেখা যায় যে সাত্বিক আর স্বস্তিক আর বাকি বোনেরা সবাই মিলে যার যার ঘুড়ির সুতোতে মাঞ্জা দিচ্ছে। এই সময় ঠাম্মি এসে বলে, কি রে তোরা কি করছিস? ওড়ানোর প্রতিযোগিতায় কে জিতবে এই নিয়েই তারা ভাই বোন মিলে ঝগড়া করতে লাগে এবং হিংসুটি শুরু হয়ে যায়। এমন সময় অগ্নিজিৎ মুখার্জি এসে বলে, এমন টান দেব না দেখিস পুরো একবারে ভো কাট্টা হয়ে যাবে। তখন গীতা এসে বলে, এত সহজ নাকি? এত সহজ নয়। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, তুমি আমাকে চেনো না, তোমরাই ঘুড়ি ওড়ানোতে হারবে, বুঝতে পেরেছো? তোমরাই হারবে। এরপর আবারও তারা দুই দল মিলে একেবারে কে জিতবে কে হারবে সেই সবই বলতে লাগে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, একদম চুপ, আমরাই কিন্তু জিতবো। এরপর ঠাম্মিকে বলে, আচ্ছা মা তুমি কার টিমে বলো তো? ঠাম্মি প্রথমে মেয়েদের দিকে যায় আর ঠাম্মিকে নিয়েও তারা ঝগড়া করে যে ঠাম্মি কার টিমে থাকবে। তখন ঠাম্মি বলে, আচ্ছা তোরা সবাই চুপ কর, আমি কিন্তু রেফারি হব। দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি অঙ্কিতকে ফোনে এটাই বলছে যে তুমি কিন্তু আমাদের টিম হয়ে লড়বে, আমাদের টিমটা আসলে একটু কম লোক আছে আর মেয়েদের দলটা একটু ভারী হয়ে গেছে, তুমি আসলে আমাদের টিমটাও একটু ভারী হয়ে যাবে আর আমরাই জিতবো। ওরা বলছে ওরা নাকি জিতবে, আমরাও দেখিয়ে দেব। এরপর অঙ্কিত বলে, আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি আসছি। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, এইবার দেখবো যে কে জেতে, আমরাই জিতবো, বুঝেছো?
তখন গীতা আর অগ্নিজিৎ মুখার্জি আবারও রেষারেষি করতে লাগে। তখন স্বস্তিক বলে, আচ্ছা বাবা, আমি একেবারে ভালো করে মাঞ্জা দিয়ে রাখবো কাচের গুঁড়ো দিয়ে। আর গীতা বলে, না না, আপনি কাচের গুঁড়ো দিয়ে মাঞ্জা দেবেন না প্লিজ। এরপর স্বস্তিক বলে, কেন? তখন গীতা বলে, আসলে কাচের গুঁড়ো থাকলে তো আকাশে ঘুড়ি উড়লে কত পাখিরা উড়ে বেড়ায় বলুন তো, আর ওদের গায়ে লেগে যদি ওদের রক্তপাত হয় তাহলে ওরা তো কষ্ট পাবে। তখন অগ্নিজিৎ মুখার্জি কেঁদে কেঁদে বলে, এই জন্যই বলি তুমি হচ্ছ বৌমার মধ্যে সব থেকে সেরা, কিন্তু কিন্তু ঘুড়ি ওড়ানোই আমি সব থেকে সেরা, এই অগ্নিজিৎ মুখার্জি সব থেকে সেরা। এরপর গীতার কাছে একটা ফোন আসে। গীতা বলে, ঠিক আছে, কালকে সকালে কি আমি কেসটা নিয়ে কথা বলবো বড়বাবুর সাথে। এর পরের সকালে দেখা যায় যে গীতা চলে যায় কেসের বিষয়ে বড়বাবুর সাথে কথা বলতে। বড়বাবু বলেন, আপনি এই কেসটা নিয়ে কেন লড়তে চাইছেন বলুন তো? পর গীতা বলে, একজন মহিলা তার স্বামীকে খুঁজে পাচ্ছে না, শুধু তার স্বামীকে খুঁজে পাবার জন্যই তো এই কেসটা লড়ছে, আর আমিও ওনারকে বিচার পাইয়ে দিতে চাই। স্বামী কিভাবে আর কেন মিসিং হয়েছে সেটা আমাকে জানতেই হবে। আর হ্যাঁ, কালকে একটা হুমকির ফোনও এসেছিল, তার মানে নিশ্চয়ই কোনো এক রাঘব বোয়াল এর পেছনে আছে। এই আমি নদীতে জালটা ফেলেছি অমনি সেই রাঘব বোয়াল কেঁপে উঠেছে আর আমাকে হুমকি দিয়েছে। সে চায় না যে এই কেসটা নিয়ে আমি মাথাটা ঘামাই। এদিকে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি বড়বাবুকে ফোন করে বলে, এখন নিশ্চয়ই আপনার সামনে অ্যাডভোকেট গীতা এলএলবি আছে, আপনি কিন্তু ওনাকে এই কেসটার বিষয় নিয়ে ওনাকে অ্যাপ্রিসিয়েট করবেন না। তখন এটা শুনে বড়বাবু চমকে যায়। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।